সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির ৮ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শিল্পী আবদুল্লাহ মনসুর ২৫শে মার্চের দিবাগত রাত্রে বাসায় একা ছিলেন। আজকাল মাঝে মাঝে এমন একা থাকতে তিনি ভালোবাসতেন। একা একা অনেক রাত জেগে বেশ কাজ করা যায়। শুধু কাজ, কলহ নেই। কলহ তাদের সুদীর্ঘ দাম্পত্য জীবনে ছিল বইকি, তবে ততটুকু ছিল যতটুকু সংসারের জন্য স্বাস্থ্যপ্রদ, এবং কলহ করে স্ত্রী কোনোদিন বাপের বাড়ি যাননি। সেদিন গিয়েছিলেন ছোট বোনের বাড়ি। রাতে বোন আর তাকে ফিরতে দেয়নি। ব্যবসায়ী ভগ্নিপতি ব্যবসা উপলক্ষে গিয়েছিলেন চট্টগ্রাম, অতএব বোনের কাছে বোনকে থাকতে হয়েছিল। আত্মীয় স্বজনের মধ্যে এমনটি তো হতেই পারে, পূর্বেও হয়েছে। এক ছেলে এবং এক মেয়ে নিয়ে আমনের স্ত্রী বোনের কাছে থেকে গিয়েছিলেন। আমন বলেছিলেন, আমি কিন্তু ফিরে যাব, ছবিটা আজ শেষ করার কথা। একটা ছবি আজ তিনি শেষ করবেন, অতএব বাসায় ফিরছিলেন এবং ফেরার সময় তার ছেলে মেয়েদের আদর করেছিলেন। ছোট মেয়েকে কোলে নিয়ে চুমু দিয়ে বলেছিলেন, মামনি, এখন তবে যাই, কাল সকালে এসে তোমাকে নিয়ে যাব, কেমন? আব্বু, খালা। ঠিক বলেছ তো আম্মু, এবার তোমার খালাকেই নিয়ে যেতে হবে, তোমার মা পুরনো হয়ে গেছে। অতঃপর আমন তার ছোট শালিকার পানে তাকিয়ে বলেছিলেন, দেখলি রোজি, আমার মেয়ে কিন্তু তার মাকে চায় না, তার জায়গায় চায় তোকে। এমনি খানিক হাস্য পরিহাসের মধ্য দিয়ে বিদায় নিয়েছিলেন চিত্রশিল্পী আমন। কত রাত হবে তখন? না, খুব বেশি রাত হয়নি। কাজের তাড়া ছিল বলে ৯টার মধ্যেই তিনি বাসায় ফিরেছিলেন, এবং ফেরার সময় সহসা ঢাকা শহরকে বড় বেশি নির্জন মনে হয়েছিল সেদিন। মাত্র ৯টার মধ্যেই শহর এমন ঝিমিয়ে পড়ে নাকি? আগে কখনো এমন দেখেননি তো। শিল্পী আমনের বুকে নিঝুম ঢাকা শহরের একটি ছবি গাঁথা হয়ে গেল। এই নিঝুমতা কি ক্লান্তির? ঢাকা নগরী এমনি স্থবির হয়ে গেছে নাকি অন্য কিছু? এ যদি ঝড়ের পূর্বাভাস হয়? ভাবতে ভাবতে এমন ঘরে ফিরেছিলেন। ছবি নিয়ে একান্তভাবে মগ্ন ছিলেন। বাইরের ছোটখাটো শব্দ সহসা পাবার কথা নয়। অতএব সন্দেহ নেই যে শব্দটা বেশ বৃহৎ আকারের ছিল। একটা প্রবল শব্দে আমনের হাতের তুলি কেঁপে উঠল। পরে পরেই আরেকটা শব্দ, তার সঙ্গেই আরেকটা, এমনই চলতেই থাকল। প্রচণ্ড শব্দের আর গর্জনের বিরাম নেই। আর শব্দ কি একরকমের? শব্দের যে এত বৈচিত্র্য থাকে তা কি আমন কখনো জানতেন? শব্দকে তুলি দিয়ে আঁকা যায় না? চিত্রশিল্পীর মনে একটা অদ্ভুত প্রশ্ন সৃষ্টি হলো। তিনি বাইরে এসে বারান্দায় দাঁড়ালেন। এ কি, আগুন যে! সারা ঢাকা শহরই জ্বলছে নাকি? চারপাশে আগুন, ধোঁয়া আর গন্ধ, বারুদের গন্ধ। কি শুরু হলো ঢাকা শহরে? যুদ্ধ? যুদ্ধ কেমন করে হয় আমনের জানা নেই। রণাঙ্গনের দৃশ্য তিনি দেখেননি। ধোঁয়া, আগুন, বারুদের গন্ধ, বিচিত্র বিকট শব্দ সব মিলিয়ে যে অবস্থাটার সৃষ্টি হয়েছে, এরই নাম যুদ্ধ। কিন্তু কার সঙ্গে যুদ্ধ? কারা যুদ্ধ করছে? এমন কিছুই ভাবতে পারলেন না। ভাবনারা ভয়ে মুখ হয়ে গেছে। তাকিয়ে বুঝলেন আগুনের শিখাটা নীলক্ষেতের দিকেই বেশি। সারা নীলক্ষেত জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল, কলা ভবন ও শিক্ষকদের আবাসিক এলাকা। ওই সবই ওরা জ্বালিয়ে দিয়েছে নাকি? প্রচণ্ড শব্দগুলিও বেশিরভাগ আসছে ওই দিক থেকেই। তাহলে কি ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধ বেঁধে গেছে? তা কি করে হবে? অবশ্য কয়েকদিন থেকে শহরে সংগ্রামের কথা চলছিল। আমাদের সংগ্রাম চলবেই চলবে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো ইত্যাদি স্লোগান দিয়ে দিয়ে মিছিল চলছিল শহরে। কিন্তু সবাই তারা ছাত্র তা তো নয়। সব স্তরের মানুষই তাদের মনের অনুভূতিকে ব্যক্ত করতে চাইছিল ওই সব মিছিলে স্লোগান দিয়ে। কিন্তু সত্যিই তারা কি অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল? কই, তিনি তো জানতেন না। তবে তিনি না জানলেই তা মিথ্যা হবে।
সত্য হওয়াই তো ভালো। আহা, কথাটা সত্য হোক। বাঙালির গোপন প্রস্তুতি সত্য হোক, তার অস্ত্র ধারণ সত্য হোক। বীর বিক্রমে বাঙালি যুদ্ধ করছে পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে। কল্পনাটা শিল্পী আমনের মধ্যে খুব উজ্জ্বল সুখের অনুভূতি এনে দিল। বাঙালি গোপনে এত অস্ত্র জমিয়েছিল, এত অস্ত্রের ব্যবহার শিখেছিল। নিশ্চয় নীলক্ষেত এলাকায় ছাত্রদের সঙ্গে পাকিস্তানি সৈন্যদের যুদ্ধ চলছে, নাকি পাকিস্তানিরাই একতরফা ছুঁড়ছে এত গুলিগোলা। হ্যাঁ, পাকিস্তানিরা তা পারে। সির্ফ নাকে হাঁ করতে পাকিস্তানের জুড়ি মেলা ভার। অকারণে অতিরিক্ত পরিমাণে গুলিগোলা ছুঁড়ে তারা প্রমাণ করবে ছাত্রদের সাথে লড়াই হয়েছে আমাদের, এবং ছাত্র শিক্ষক যা আমরা মেরেছি তা ওই লড়াইয়ের মধ্যে। হায় হায়, কি ধূর্ত এই হারামজাদা! আমাদের নিরস্ত্র ছাত্র শিক্ষকদের ওরা মারবে, তারপর বলবে ওরা মেরেছে আমাদের সাথে লড়াই করতে এসে। হোগো আল্লাহ, তবে সেইটাই সত্য হোক। আমার ছাত্র বন্ধুরা লড়াই করে মেরে তারপর যেন মরে। আমাদের অধ্যাপকরা এক একটি দুর্জয় সেনাপতি হতে পারে যেন। শিল্পী আমনের সারা বুক ভরে প্রার্থনা উচ্চারিত হল। সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা। কি প্রচণ্ড বুক কাঁপানো গোলার আওয়াজ! এক মুহূর্ত যদি গুলিগোলার বিরাম থাকে। শ্রাবণের বৃষ্টি ধারাও তবু মাঝে মাঝে মন্থর হয়ে আসে, কিন্তু গোলা বৃষ্টির যে খান্তি নেই। হায় হায়, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু এত ধ্বংসের পর স্বাধীনতা যদি আসে, অবশ্যই যেন আসে। আমাদের ছেলেমেয়েরা স্বাধীন দেশের নাগরিক হবে। বিশ্বের সর্বত্র বুক ফুলিয়ে বলবে, আমরা জনগণতান্ত্রিক বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি। আমনের বুক ভরে ফুটল একটি কথার সূর্যমুখী, আমরা বাঙালি। স্বাধীনতা সূর্যের দিকে উন্মুখ একটি ফুলের নাম আমরা বাঙালি। আমন অস্থিরভাবে পায়চারি শুরু করলেন তার ঘরের মেঝে। চিৎকার করে গেয়ে উঠলেন, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। না না না, এ কবিতা পড়ার অধিকার আমার নেই। তোমার বাম হাত ও ডান হাত আজ একই অঙ্গে তো নেই মা। তোমার অধম সন্তানেরা তাকে কেটে দু টুকরো করেছে মাগো, হে পাপ ক্ষমা করো। অস্থিরতায় অনুশোচনায় বিনিদ্র রজনী পোহালো। শুক্রবারও সারাদিন অবিশ্রান্তভাবে চারপাশ জুড়ে গোলাগুলির আওয়াজ শোনা যেতে লাগল। আমনের বাসা একটা কানাগলির মধ্যে দুতলায়। সেখান থেকে বড় সদর রাস্তাটা দেখা যায় না, অতএব রাস্তায় বেরোনো যায় কিনা বোঝা গেল না। কিন্তু সকাল হতেই রাস্তায় বের হওয়ার জন্যে আমন ছটফট করতে লাগলেন। কোনো মতেই বের হওয়া যায় না। ওরা দুটি মাত্র স্ত্রীলোক একা বাড়িতে ভয় পাচ্ছেন না। মনের মধ্যে নানা প্রশ্ন, নানা আশঙ্কা। গুলির শব্দে মামনি হয়তো ভয় পাচ্ছে এবং কাঁদছে। সৈনিকরা আবার বাড়িতে ঢুকবে না তো? না, ওই আশঙ্কার কোনো মানে হয় না। কই, ভদ্রলোকের বাড়িতে ঢুকে ওরা অত্যাচার করেছে এমন তো কখনো শোনা যায়নি। তাছাড়া রোজের সে ভাগ্নেটিও হয়তো বাসায় ফিরে থাকবে। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হয়ে রাতে পাহারা দিতে যায় এবং ফেরে একেবারে শেষ রাতে। আজ নিশ্চয়ই আগে ফিরে থাকবে, কিন্তু না ফিরে থাকে যদি? ওরা দু বোন ভয়েই মারা পড়বে হয়তো। তিনি যদি এখন কাছে থাকতেন, কিন্তু কিভাবে থাকবেন? পথে বেরোনো যায়? বেলা 10টার দিকে এমন জানলেন পথে বেরোনো যাবে না। রেডিওতে সামরিক কর্তৃপক্ষের কয়েকটি আদেশ শুনলেন। জানলেন সারা শহরে এখন কারফিউ। এখন পথে বেরুলেই সৈন্যরা গুলি করবে। গুলি তো বেরাদরগণ সারা রাতি করেছ, কিন্তু কারফিউর কথা বলছো এখন এ বেলা 10টায়? কই, সারা রাত একবারও শোনা যায়নি তো যে কারফিউ দেয়া হয়েছে। কে জানে, হয়তো রাত 2টোর সময় রেডিওতে কারফিউর কথা প্রচারিত হয়েছিল। রাত 2টোর সময় কেউ রেডিও খোলে না, তাতে কি? আইন তো বাঁচানো গেল, বাঙালিকেও বুদ্ধু বানানো গেল। বাঙালিকে বুদ্ধু বানিয়ে ইয়াহিয়া কাল রাতে ফিরে গেছে। ইয়াহিয়া এসেছিল আলোচনা করতে। কিসের আলোচনা? কেন? ক্ষমতা হস্তান্তরের। ক্ষমতার রুটি নিয়ে তোমরা কাড়াকাড়ি করছিলে না? তোমরা মানে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান।
অতএব মাঝখানে কোনো বাঁদরকে আসতেই হয়, এবং বাঁদরের স্বভাব অনুসারে ক্ষমতার রুটি নিজের গালেই পুড়তে হয়। ইয়াহিয়া কি অযৌক্তিক কিছু করেছে? কার সাধ্যি সে কথা বলুক দেখি। সামরিক আইনে 14 বছর জেল মিনিমাম, পানিশমেন্ট লঘু শাস্তি। কি কি অপরাধে এই লঘু শাস্তি দেওয়া হবে তার বিবরণ এখন রেডিওতে প্রচারিত হচ্ছে। তোমরা শোনো এবং পালন করো, কথা বলো না। হ্যাঁ, না, কারো কোনো কথা বলার অধিকার নেই। রাজনীতিবিদ, অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী কেউ না। তোমরা সব বিলকুল বুদ্ধু আছো এবং বেয়াদব। প্রেসিডেন্ট এসে প্রায় 2 সপ্তাহ থেকে গেলেন ঢাকায়। বেয়াদবির চূড়ান্ত করেছ তখন, মনে নেই? প্রেসিডেন্ট আসলো শহরে, আর সেই শহরে তোমরা মিছিল বের করেছ। মিছিল কি অপরাধ? মিছিল মানে জানো? নিজেদের কোনো দাবির কথা জানাতেই মানুষ মিছিল করে। দেশের মানুষ তাদের প্রেসিডেন্টের কাছে নিজেদের দাবির কথা জানাবে না? দাবি? কিসের দাবি? হুজুরের কাছে নিবেদন পর্যন্ত চলতে পারে, সেজন্য দরখাস্ত পেশ করো। মিছিল করে স্লোগান দিয়ে বেড়ানো কেন? কারণ ওইটাই আধুনিক গণতন্ত্র সম্মত পন্থা। তোমাদের ওইসব কেতাবি গণতন্ত্র মাগরিবি মুল্লুকে চলতে পারে, আমাদের পাক মুল্লুকে তা অচল। তোমাদের মধ্যযুগীয় আবেদন নিবেদন আমাদের বাংলাদেশে অচল। আমরা কোনো হুজুরে বিশ্বাস করি নে, এবং সেই কারণেই দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে আমাদের মিল হবে না। তোমরা তোমরা, আমরা আমরা। নেহি, মুসলিম সব ভাই ভাই। কখনো তোমাদেরকে আমরা পৃথক হতে দিতে পারি নে। আমরা মুসলমান। আমরা বাঙালি, তোমরা পাঞ্জাবি, পাঠান, সিন্ধি, বলুচ। তোমরা আমরা পৃথক হয়েই আছি। বটে, তাহলে তোমাদের জন্য এই রইল কামান, মেশিনগান, রাইফেল। শুক্রবার সারাদিন চলল কামান, মেশিনগান, রাইফেলের বিচিত্র কারবার। আবার রাত এলো। সেই রাতেও মাঝে মাঝে শোনা যেতে লাগলো গুলির আওয়াজ। আমন সারা রাত একা ঘরে তার ছেলেমেয়ের জন্য কেবলই ছটফট করলেন। পরদিন শনিবার, অর্থাৎ গতকাল বেলা 10টার দিকে কারফিউ উঠে গেলে লোকে পথে বেরুল। আমনও বের হলেন। সেই গতকালের বেলা 10টা থেকে আজ রবিবারের বেলা প্রায় 12টা, প্রায় 26 ঘন্টা। এই 26 ঘন্টার হিসাব আর আমন জানেন না। সেই যে বাসা থেকে পথে বেরিয়েছেন, আর ঘরে ঢুকেননি। কেন? রোজিদের ঘরে তার স্ত্রী ও পুত্রকন্যারা ছিলেন, সেখানে তিনি যাননি? হ্যাঁ, গিয়েছিলেন, কিন্তু ঘরে নয়। তাকে ঘর বলে না। অবাধে পথের কুকুরটাও তখন সেখানে প্রবেশ করতে পারে। যেখানে কুকুর শেয়ালেরও অবাধ যাতায়াত থাকে, তাকে ঘর বলে নাকি? রোজিদের ঘর খোলায় পড়েছিল। খোলা শুধু নয়, ভাঙা দরজার কপাট ভেঙে দুর্বৃত্তরা ঢুকেছিল। তারপর আমন গিয়ে দেখলেন কেউ নেই। ডাকলেন, রোজি, সাড়া নেই। স্ত্রীকে ডাকলেন, পলিও নেই নাকি? আর ছেলেমেয়েরা? শোবার ঘরে গিয়ে দেখলেন মেঝের উপর 2টি ভাই বোন পড়ে আছে পাশাপাশি। রক্তে ভিজে গেছে অনেকখানি মেঝে। রবিবার সকালে দেখা গেল 2টি ছেলে মেয়েকে বুকে জড়িয়ে মেঝের উপর পড়ে আছেন চিত্রশিল্পী আমন। সারাক্ষণ এমনি পড়েছিলেন? না, যতক্ষণ ক্ষমতা ছিল বিলাপ করেছেন, চিৎকার করে কেঁদেছেন। এমন কচি শিশুদের যারা মারতে পারে, তাদের জন্য আল্লাহর অভিশাপ প্রার্থনা করেছেন। তাদের উপর গজব নাজিল করো খোদা, এখনই তোমার গজব নাজিল করো। স্ত্রীর কথা মনে হয়েছে। চিৎকার করে কতবার ডেকেছেন স্ত্রীকে, রোজিকে ডেকেছেন, যেন ডাকলেই এখনই ওরা এসে দেখা দেবে। রোজির কলেজে পড়া ভাগ্নেটিকেও পাওয়া গেল। বাঁচবার জন্যে ঘরে ফিরেছিল 12টার দিকে, এবং তার ফলে বাঁচতে পেরেছিল মাত্র ঘণ্টা 5। ভোর 5টার দিকে পাক হানাদার বাহিনীর গুলিতে সে নিহত হয়। পাশের ঘরে তার লাশ পাওয়া গেল, কিন্তু পলি ও রোজি কোথাও নেই। আর নেই সেলাইয়ের কল, ট্রানজিস্টার, টিভি সেট এবং হয়তো আরও কিছু যা আমন জানেন না। মূল্যবান গয়নাপত্র, টাকা কড়ি কোথায় থাকতো সেটা শ্যালিকার বাড়ি হলেও আমনের জানার কথা নয়। তিনি কেবল দেখলেন আয়রন সেফ খোলা,
ভেতরটা শূন্য। আমনের 5 বছরের ছেলের বুকে গুলির চিহ্ন 2টি, 3 বছরের মেয়ের বুকে 1টি এবং রোজির ভাগ্নেটির গায়ে গুলির দাগ ছিল 3টি, 2টি বুকে, 1টি পাঁজরে। যুবক ও শিশুদের মেরে যুবতীদের ধরে নিয়ে গেছে আর লুটপাট করে নিয়ে গেছে যা নেওয়া যায়। কাঠের আসবাবপত্র নেওয়া যায় না, তাই সেইগুলি পড়ে আছে। সর্বত্রই হানাদারদের কার্যক্রমের মধ্যে এই একটা মিল ছিল ভারী সুন্দর, যা পারো লুটে পুটে নাও, যুবতীদের হরণ করো, অন্যদের হত্যা করো। না, সব ঘরেই তারা ঢোকেনি, কিন্তু যেখানেই ঢুকেছে এই কার্যধারায় কোনো ব্যতিক্রম ঘটেনি। ব্যতিক্রম শুধু ঘটেছিল সুদীপ্তর ঘরে। সেখানে হরণের জন্য নারী পায়নি, লুটপাটের যোগ্য কোনো বস্তুও পায়নি, কেননা যেদিকে তারা তাকিয়েছিল শুধু দেখেছিল বই আর বই। ধুত্তর বই, বই নিয়ে হবেটা কি শুনি? কাগজের বুকে হিবিজিবি আঁকাটা যত সব আবর্জনা। ওই আবর্জনায় হাত দিয়ে পাক সৈন্যরা নাপাক হতে চায়নি। হাত যেখানে সেখানে দেওয়া যায় নাকি? হাত দেওয়া যায় রুটি ও রাইফেলে, আর অরাতের গায়ে। দুনিয়ার সেরা চিজ অরাত অর রাইফেল। রুটি খেয়ে গায়ের তাকত বাড়াও, রাইফেল ধরে প্রতিপক্ষকে খতম করো, তারপর অরাত নিয়ে ফুর্তি করো। বাহ, হি জিন্দেগি হ্যায়, এই তো জীবন। জীবন সম্পর্কে এই ধারণায় আমনের আস্থা নেই, কোনো বাঙালিরই নেই। আমন যতক্ষণ পারলেন প্রাণপণে প্রচণ্ড আর্ত হাহাকারকে বহন করলেন, বিলাপ করে করে বেদনাকে ঝেড়ে ফেলতে চাইলেন, মরে যাওয়া পুত্রকন্যাদের বুকে জড়িয়ে কাঁদলেন। অবশেষে একসময় সংজ্ঞা হারিয়ে সন্তানদের বুকে জড়িয়ে পড়ে রইলেন। রবিবার সকালে গোপনে কয়েকজন সাংবাদিক সাধারণ মানুষের ছদ্মবেশে শহরের অবস্থা দেখতে বেরিয়েছিলেন। তারাই শিল্পী আমনকে উদ্ধার করেন, অতঃপর হাসপাতাল। কিছুক্ষণের মধ্যেই তার সংজ্ঞা ফিরেছে, কিন্তু মনের স্বাভাবিকতা ফেরেনি। একসময় কখন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন কেউ তা টের পায়নি। এখন তিনি পথে পথে মাঝে মাঝেই চিৎকার করে উঠছেন, হাম গোলি করেগা, গোলি খায়েগা। আমার ছেলে মেয়েদের গুলি করেছ, আমিও তোমাদের গুলি করব। আমার ছেলেমেয়েরা গুলি খেয়েছে, আমিও গুলি খাবো, আমাকেও তোমরা গুলি করো। এসব কথা কি পাগলের কথা? তবু এখন শিল্পী আমনকে সকলেই পাগল ঠাউরাচ্ছে এবং এড়িয়ে চলছে। অবশ্যই আমনের সব ইতিবৃত্ত সুদীপ্ত জানতেন না। কেবল তার মনে হচ্ছিল সত্যই একটা সাংঘাতিক কিছু ভদ্রলোকের জীবনে ঘটেছে, যে কারণে তিনি এমন ভারসাম্য হারিয়েছেন আজ। কি সেটা? যাই হোক, সে নিয়ে ভাববার এখন সময় নেই। এখন কিছু করতে হয়, কিন্তু কি করা যায়? সঙ্গে করে বাসায় নিয়ে যাওয়া যায়। বাসায়? তিনি এখন যেখানে আছেন সেখানে? সেখানে পথের পাগল নিয়ে উঠাবেন? কেন উঠাবেন না? আমনের মতো চিত্রশিল্পী কি কোনো দেশে দলে দলে গজায়? তাছাড়াও তিনি একজন মানুষ তো। বিপদের সময় মানুষের জন্য তো মানুষকেই এগোতে হয়। সুদীপ্ত আমনের একখানি হাত ধরলেন। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে দেব গুলি খেতে। তুম উল্লু হ্যায়, তোমারা সাথ মে গুলি নেহি হ্যায়। গুলি যাদের সঙ্গে থাকে শহরে তখন তাদের অভাব ছিল না। চারদিকে নল উঁচিয়ে কত গাড়ি তো যাচ্ছে। ঠিক সেই সময়ে একটা যাচ্ছিল পাশের পথ দিয়ে। সহসা আমন সুদীপ্তকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং 2 হাত তুলে চিৎকার করে উঠলেন, হাম গোলি করেগা, গোলি খায়েগা। ফুটপাথের পাশে লোহার রেলিংয়ের কাছে দৌড়ে গিয়ে আমন তার প্রাণপণ শক্তিতে হাতের আধখানা ইট ছুঁড়ে মারতে চাইলেন, কিন্তু তার আগেই সৈনিকদের গুলি খেয়ে তিনি লুটিয়ে পড়লেন রেলিংয়ের পাশে। তার হাতের আধখানা ইট ছিটকে পড়ল তারই নাকের কাছে। সত্য সত্যই ওরা গুলি করল আমনকে, বিকৃত মস্তিষ্ক আমনকে। আমনকে অসুস্থ পাগল বলে চিনতে কি ভুল হবার কথা? পাকিস্তানের বীর সৈনিক অত সব বোঝে না। অত সব বুঝতে গেলে ভালো সৈনিক হওয়া যায় না। সৈনিকের কাজ কোনো কিছু বিচার করা নয়, কেবলই গুলি চালানো। হ্যাঁ, পাকিস্তানিরা গুলি চালাতে জানে, রাইফেল, মেশিন গানের লোহার গুলি,
রেডিও টিভিতে গাঁজাগুলি, গোটা পাকিস্তানটাই একটা গাঁজাগুলি। বলাকা বিল্ডিংয়ের বারান্দায় পড়ে থেকেই কথাটা মনে হয়েছিল সুদীপ্তর। ভাগ্যে সামন তাকে ধাক্কাটা বেশ জোরেই দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে একেবারে ধূলিসায়ী হয়েছিলেন, এবং সেই জন্যই বোধ হয় পাকিস্তানিরা তাকে দেখতে পায়নি, কিংবা দেখে থাকলেও মৃত ভেবেছিল। সুদীপ্ত কিন্তু সবই দেখলেন। চিত্রশিল্পী আমনের দেহ লুটিয়ে পড়ে আছে, রক্তের ধারা গড়িয়ে যাচ্ছে পথের উপর। ওরা মেরে চলে গেছে। সুদীপ্ত উঠে দাঁড়িয়েছেন। আশ্চর্য, একটুও ভয় পাচ্ছেন না তিনি। এক দৃষ্টিতে দেখছেন নিস্পন্দ একটা মানব দেহকে। এই দেহ আশ্রয় করে যিনি ছিলেন তিনি সে প্রখ্যাত চিত্রশিল্পী আমন। এই তো ছিলেন, কোথায় গেলেন তবে? তিনি গেছেন সেই জনতার পথে, যারা প্রতিজ্ঞা নিচ্ছে আমরা এর প্রতিশোধ নেব। সকালবেলার হাসিম শেখের কথা মনে পড়ল। খোদার কসম, আমার মায়ের কসম, আমাদের রক্তের কসম, আমরা এর শোধ নেবই নেব। প্রতিশোধ গ্রহণের দুর্বার শপথ ছড়িয়ে গেল চারপাশের বাতাসে, পথের ধুলোয়, আশেপাশের প্রতিটি দেওয়ালে, প্রতিটি বাতায়নে, এমনকি আমনের হাতের সেই আধখানা ইটেও। সুদীপ্তর চোখের সামনে সেই ইটের টুকরো হয়ে উঠল আস্ত কামানের গোলা। সে এখন ওঁত পেতে শত্রুর মুখ খুঁজছে, যেন বলছে, মাগো, সন্তানের রক্তে তোমার বুক ভেসেছে, শত্রুর রক্তে তোমার পা ধোয়াবো। কথাগুলি আমনের, শিল্পী আমনের একটি ছবির নিচে এই শপথ বাক্য খোদিত ছিল। মাগো, সন্তানের রক্তে তোমার বুক ভেসেছে, শত্রুর রক্তে তোমার পা ধোয়াবো। না, ওই পানে আর চেয়ে থাকা যায় না। একসময় সুদীপ্ত চঞ্চল হয়ে উঠলেন। মানুষের সব কত আর দেখা যায়। গত ২০-২৫ দিন ধরে কত রক্ত, কত লাশ তিনি দেখেছেন, কিন্তু কান্না শোনা যায়নি। এই তো এই মার্চেরই মাঝামাঝিতে সেই দিনগুলি। সেদিন গত রাতের কয়েকটি শব এনে ছেলেরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বটতলায় জড়ো করেছিল, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সেই সব ঘিরে স্লোগান দিচ্ছিল, বাঙালি ভাই, ভাই রে, বাঙালি ভাইয়ের রক্ত দেখো। সকলে সেই রক্ত দেখেছিলেন। এ তো লাল পলাশের রং নয়, রক্তের রং এত কালোও হয়, যেন কয়েকটি কৃষ্ণচূড়া আক্ষরিক অর্থেই কৃষ্ণ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে তাকে ন্যায় সমরে উদ্বুদ্ধ করেছিলেন। এই কৃষ্ণ শহীদ ভাইয়েরা তেমনি ন্যায়ের সংগ্রামে গতরাতে দাঁড়ে দাঁড়ে ডাক দিয়েছিল, জয় বাংলা, বাংলাকে জয়যুক্ত করার সংগ্রামে তোমরা বীর বাঙালি বেরিয়ে আসো, মানি না, মানি না, কারফিউ মানি না। গতরাতে শহরে কারফিউ দেওয়া হলে ওরা তা মানেনি। পশ্চিম পাকিস্তানের সামরিক সরকার বাংলাদেশের দাবি আদায়ের সংগ্রামকে টুটি টিপে মারার জন্য দিয়েছিল কারফিউ। সে কারফিউ নীরবে মেনে নেওয়ার মধ্যে ছিল স্বদেশের অপমান। সেই অপমান ঘোচাতে ওরা বেরিয়েছিল পথে, স্লোগান দিয়েছিল জয় বাংলা। জয় বাংলা স্লোগানে যেন বিছুতির জ্বালা, ওদের সর্বাঙ্গ জ্বলে যায়। কভি নেহি বরদাশত করেগা। যে মুখের কথায় এত জ্বালা, গুলি মারো সেই মুখে। একটা বর্বর ক্রোধে ক্ষিপ্ত হয়ে ওঠে ইয়াহিয়ার সৈনিক নামধারী দস্যুরা। বাংলা শব্দটা উচ্চারণের সময় মুখ প্রসারিত হলে ঠিক সেই যথালগ্নে ওদের মুখ লক্ষ্য করে গুলি করে, আর তার ফলে দেখো মুখের তালু ভেদ করে সারা মুখখানা কি বিকৃত হয়ে গেছে। কিন্তু মুখের সে বিকৃতি যেন সুদীপ্তর মনে হয়েছিল সারা পাকিস্তানের বিরুদ্ধে এক বিরাট ব্যঙ্গ। ওরা যেন যাবার আগে একটা মুখ ভেঙচি দিয়ে গেছে ইয়াহিয়াদের পাকিস্তানকে। হ্যাঁ না, ওদের সঙ্গে আর নয়। সেই লাশগুলি সেদিন যারাই দেখতে এসেছিলেন তাদেরই মনে জন্ম নিয়েছিল কথাগুলি। হ্যাঁ না, ওদের সঙ্গে আর নয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সেই প্রাচীন বটবৃক্ষ তার সাক্ষী। ওগো প্রাচীন বটবৃক্ষ, সাক্ষী থেকো তুমি, ওদের সঙ্গে আর নয়। ছাত্রদের প্রতিটি আন্দোলনের সাক্ষী সেই প্রাচীন বটবৃক্ষ। ৬৯-এর আইয়ুব বিতাড়নের আন্দোলনে এই বটতলা থেকেই ছাত্রেরা যুদ্ধ করেছিল মোনায়েম খানের পুলিশ বাহিনীর সাথে। না, পুলিশরা রাইফেল মেশিনগান নিয়ে আসেনি।
এসেছিল লাঠি ও টিয়ার গ্যাস নিয়ে। লাঠির মোকাবেলা করতে ছেলেরা সক্ষম ছিল, কিন্তু টিয়ার গ্যাস? সুদীপ্ত নিজে না দেখলে তাকে বিশ্বাস করতেন। টিয়ার গ্যাসের শেলগুলো এসে পড়তেই ভেজা চট হাতে জড়িয়ে সেগুলো ধরে ফেলছিল তারা এবং ছুঁড়ে মারছিল রাস্তার পুলিশের দিকে। তখন পুলিশেরাই তার ফলে টিয়ার গ্যাসের জ্বালায় অস্থির। সে এক আশ্চর্য যুদ্ধ। তারপরেই তো ঘটে গেল পরপর 2টি মৃত্যু। ঢাকায় মারা পড়লেন ছাত্রনেতা আসাদ, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রিয় অধ্যাপক শামসুজ্জোহা। শামসুজ্জোহার মৃত্যুর সঙ্গে সঙ্গে সমগ্র আন্দোলন এমনই ভয়াবহ রূপে ব্যাপকতা পেল যে আইয়ুব শাহী আর টিকল না। তখন মুখোশ পড়ে এলো ইয়াহিয়া। মুখোশধারী ইয়াহিয়া প্রথম দিকে অভিনয় ভালোই করেছিল, ধুলো দিতে পেরেছিল বাঙালির চোখে। কিন্তু সব মুখোশ তার খুলে গেল গত 1 মার্চ তারিখে। জাতীয় পরিষদের নির্বাচনে বাঙালি যে এমন একটা কাণ্ড করবে তা কেউ ভেবেছিল নাকি? আইয়ুব খান উপদেশ ইয়াহিয়াকে ঠিকই দিয়েছিলেন, দেখো হে, তুমি সোলজার মানুষ, ওসব ডেমোক্রেসি তুমি হজম করতে পারবে না। সকলের পেটেই কি ঘি হজম হয়? হুজুর, সে কথা আমিও জানি, এ কেবল একটা ধাপ্পা। পরিষদে ইনশাল্লাহ দেখবেন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তারা তখন ব্যক্তি স্বার্থ নিয়ে কামড়াকামড়ি শুরু করবে, আর সেই সুযোগে কিন্তু সুযোগ পেলে তো হে, ধরো বঙ্গাল মুল্লুকের সকলেই একটা মাত্র দলকেই ভোট দিল, তখন? হুজুরের কথা ইয়াহিয়া তখন মুখ টিপে হেসেছিল। হুজুর, এজন্যই আপনি তাক থাড়ালেন। বাঙালি চরিত্রকে আপনি চিনেন না। ঝগড়ার ভয়ে যাদের দুজনকে একসাথে কবর পর্যন্ত দেওয়া যায় না, তারাই মিলেমিশে একটা মাত্র দলকে ভোট দিয়ে জয়ী করাবে, এও বিশ্বাস করতে বলেন হুজুর? আপনি যে হাসালেন দেখি। কিন্তু সত্যকার হাসবার দিন ইয়াহিয়া পাননি। নির্বাচনের ফল বেরুলে সব হাসি তার মিলিয়ে গেল। এবার হায় হায়, দালালি করতে পারে এমন যে নামগুলি নোটবুকে টোকা ছিল, তারা সবচেয়ে হেরে গেল। এখন যে আর চিন্তা করেও কোনো কুল মেলে না। ধুত্তর চিন্তা, শরাব লে আও। মদের মাত্রা আরও বাড়িয়ে দিল ইয়াহিয়া এবং কিছু চিন্তা না করে হুকুম জারি করল জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ। কিন্তু কেন এবং কতদিনের জন্য? এসব প্রশ্নের জবাব দেওয়া হলো গুলিতে। ইয়াহিয়া তার দেশ শাসনের ব্যাপারটাকে সরল ও সনাতন একটি সূত্রের উপর স্থাপন করলেন। তেরে মেরে ঠান্ডা করে দেব ঠান্ডা। বেশ, তবে তাই হোক, ডান্ডার জোরই পরীক্ষা হয়ে যাক। বাঙালির কাঁদবার দিন আর নেই। এবার অস্ত্রের উত্তর অস্ত্রের ভাষায়। বাঙালির কান্নার দিন শেষ হয়েছে। ওই যে সারা মার্চ মাস ধরেই বাংলাদেশে ইতস্তত নরহত্যা চলল, এজন্য বসে বসে কাঁদলে কি বাঙালি বাঁচত? আশ্চর্য, ওরা যত মেরেছে ততই দৃঢ় শপথে সোজা হয়ে দাঁড়িয়েছে বাঙালি। পাল্টা মার দেবার শপথ নিয়েছে, দুর্জয় শপথ। কিন্তু গত 25-এর রাতের সেই মার, তার বিরুদ্ধেও দাঁড়াবার সাহস তার হবে? 100 বার হবে, হতেই হবে। পাল্টা মার দিতে না পারলে বাঙালির দশা এখন কি হবে বলতে পারো? দাস্যবৃত্তি আর গণিকাবৃত্তি। তার চেয়ে মরে যাওয়া ভালো। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?